Second wave of COVID যখন very slowly becoming weaker day by day and the situation seems to be under control, তখন সবাই কিন্তু একটা জিনিস নিয়েই চিন্তাগ্রস্ত, থার্ড ওয়েভ অফ কোভিড। এখন সবাই এই ব্যাপারটা নিয়েই বেশি চিন্তা করছেন, বলা যায় দুশ্চিন্তা করছেন যে থার্ড ওয়েভ অফ কোভিড কি সত্যি আমাদের দেশে আসছে, যদি আসে তাহলে কবে নাগাদ বা কোন সময়ে এটা আসতে পারে। আর যে ভয়টা প্রায় সবাই পাচ্ছেন, বিশেষত যাদের বাড়িতে বাচ্চা আছে, যে বাচ্চারাই থার্ড ওয়েভে কতটা এফেক্টেড হবে। বিইং এ চাইল্ড স্পেশালিস্ট এই প্রশ্নটা কিন্তু আমাকে অগুন্তিবার শুনতে হচ্ছে সারাদিনে, কারণ একটা গুজব রটে গেছে যে থার্ড ওয়েভে বাচ্চারাই সবচাইতে বেশি এফেক্টেড হবে। আজকের পেট টকে আমরা এই ব্যাপারটা নিয়েই আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ মাইতি, কনসালটেন্ট চাইল্ড স্পেশালিস্ট ইন কলকাতা। চলুন শুরু করা যাক আজকের ডক্টর মাইতিস পেট টক। প্রথমেই যে প্রশ্নটা আসে, ইজ থার্ড ওয়েভ ইনএভিটেবল, মানে থার্ড ওয়েভ কি আসবেই? এর উত্তর যদি হ্যাঁ বা নাতে দিতে হয়, তাহলে কিন্তু প্যান্ডেমিকের যে হিস্ট্রি সেটা মেনে চললে বলতে হয় যে ইয়েস, থার্ড ওয়েভ ইজ ইনএভিটেবল, আসবেই। অ্যাকচুয়ালি আমরা এখন সেকেন্ড ওয়েভের প্রায় শেষের দিকে দাঁড়িয়ে আছি। খুব বেশি হলে এই মাসের শেষের দিকে, অর্থাৎ জুনের শেষের দিকে বা জুলাইয়ের প্রথমের দিকে এর ইন্টেন্সিটিটা, মানে সেকেন্ড ওয়েভের ইন্টেন্সিটিটা অনেকটাই কমে আসা উচিত। তারপরে একটা 1-2 মাসের উইন্ডো থাকার কথা, তারপরে শুরু হবে থার্ড ওয়েভ। অর্থাৎ মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের সময়ে থার্ড ওয়েভ শুরু হওয়ার কথা। ইউরোপিয়ান কিছু কিছু কান্ট্রিতে কিন্তু অলরেডি থার্ড ওয়েভের একটা প্রভাব দেখা যাচ্ছে। এবার আসি পরের প্রশ্নে, যেটা অনেকের কাছেই সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে থার্ড ওয়েভে কি সত্যিই বাচ্চারা সবচাইতে বেশি অ্যাফেক্টেড হবে? দেখুন, লেট মি ক্ল্যারিফাই ওয়ান থিং। এখন অবধি যে দুটো ওয়েভ হয়েছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়েভ, দুটো ওয়েভের ক্ষেত্রেই কিন্তু বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস হ্যাভ বিন অ্যাফেক্টেড ইকুয়ালি। এমন নয় যে বাচ্চাদের কম ইনফেকশন হয়েছে এবং বড়দের বেশি ইনফেকশন হয়েছে। ফার্স্ট ওয়েভের ক্ষেত্রে কি হয়েছিল, বড়রাও ইনফেক্টেড হয়েছিল, বাচ্চারাও ইনফেক্টেড হয়েছিল, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ক্লিনিক্যাল সিমটমসটা কম ছিল। সেকেন্ড ওয়েভে যেটা হয়েছে, সেক্ষেত্রেও বড়রা এবং বাচ্চারা সমানই অ্যাফেক্টেড হয়েছে, এবং বাচ্চাদের মধ্যে ফার্স্ট ওয়েভের তুলনায় সেকেন্ড ওয়েভে ক্লিনিক্যাল সিমটমসটা বেশি ছিল। কিন্তু এখন যেহেতু গোটা দেশে অ্যাডাল্টদের কোভিড ভ্যাকসিনেশন ইজ অন ফুল সুইং, এবং আশা করা যায় আগামী 2-3 মাসের মধ্যে অ্যাডাল্ট পপুলেশনের একটা বড় অংশ কোভিড ভ্যাকসিনেটেড হয়ে যাবে, সেক্ষেত্রে ধরা যায় যে বাচ্চারাই কিন্তু আনপ্রোটেক্টেড থাকবে টু কোভিড ইনফেকশন, এবং নেক্সট যে ওয়েভটা আসবে সেক্ষেত্রে বাচ্চাদের মধ্যে সিমটোম্যাটিক কোভিডের চান্সটা বড়দের তুলনায় বেশি থাকবে। কিন্তু তার মানে এটা নয় যে বাচ্চাদের মধ্যে কমপ্লিকেশনস রেটটাও বেড়ে যাবে। এখন অবধি বাচ্চাদের মধ্যে কমপ্লিকেশনস রেটটা কিন্তু খুবই কম। এখানে একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ধরুন আপনার একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে অনেক বড় বড় গাছ আছে, আম, জাম, লিচু, কাঁঠাল, সমস্ত কিছু গাছ আছে, আবার তার সঙ্গে অনেক ছোট ছোট চারা গাছ, লতানে গাছ আছে। এবার কি হলো, যখন প্রথমবার ঝড় এলো, তখন কি হয়, বড় গাছগুলো ঝড়ে উপড়ে পড়ে বেশি। তাই হয়েছে, প্রথমবারের ঝড়ে অনেকগুলো বড় গাছ উপড়ে পড়েছে। ছোট গাছগুলো কিন্তু ঝড়কে যেহেতু তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতাটা অনেক বেশি নরম বলে, ছোট গাছেদের কিছু হয়নি। এবার কি হলো, পরের বার যখন ঝড় হলো, তার আগে আপনি কি করলেন, ওই বড় গাছগুলোর যে গোড়াটা সেগুলো আপনি কংক্রিট দিয়ে বাঁধিয়ে দিলেন, অর্থাৎ ভ্যাকসিনেশনের কাজটা করলেন। তার ফলে কি হলো, পরের বার যখন ঝড় এলো, তখন বড় গাছগুলোকে আর উপড়োতে পারলো না, কংক্রিট দিয়ে বাঁধানো আছে। আর ছোট যে চারা গাছগুলো, তারা কিন্তু আগের মতোই ঝড়কে ফেস করছে, কিন্তু ঝড় তাদের ক্ষতি খুব একটা করতে পারছে না। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, আপনাদের কাছে পিকচারটা অনেকটা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইছি। অ্যাডাল্ট পপুলেশন যাদের মধ্যে ক্লিনিক্যাল কমপ্লিকেশনস রেটটা অনেক হাই ছিল, তাদের আপনি গোড়াটা বাঁধিয়ে দিয়েছেন ভ্যাকসিনেশনের মাধ্যমে, তো তারাও অলরেডি প্রোটেক্টেড হয়ে গেল। আর বাচ্চারা যাদের ইম্যাচিওর যে ইমিউন সিস্টেম, তার জন্য অলরেডি কোভিডের কমপ্লিকেশনস থেকে তারা কিন্তু এতদিন দূরেই ছিল, তাদের মধ্যে কমপ্লিকেশনস রেটটা খুব কম ছিল, তারা আগামী দিনেও আশা করা যায় প্রোটেক্টেড থাকবে। তবে এখানে একটা যদি বা ইফ আছে, যদি ভাইরাসের ক্যারেক্টার একই থাকে, অর্থাৎ ভাইরাসের মধ্যে কোনো র্যাপিড জেনেটিক মিউটেশন যদি না হয়, তাহলে কিন্তু আগামী দিনে অন্তত বাচ্চাদের ক্লিনিক্যাল কমপ্লিকেশনস নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার মতন কারণ আমি অন্তত দেখছি না। এছাড়া প্যান্ডেমিকের হিস্ট্রি ঘাঁটলে দেখা যায় যে এখন অবধি যত প্যান্ডেমিক হয়েছে, তাদের মধ্যে সেকেন্ড ওয়েভ ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড থার্ড ওয়েভ ইজ দ্য উইকেস্ট। তো সুতরাং আশা করা যায় যে থার্ড ওয়েভ যদি আসেও, তাহলে হয়তো
সেকেন্ড ওয়েভের মতন এত মারাত্মক হবে না। তবে এখানেও কিন্তু একটা বড় ইফ রয়েছে। আমার ব্যক্তিগত ধারণা, কোভিড ভাইরাস ইজ এ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ভাইরাস ইন ল্যাবরেটরি, অর্থাৎ এটা মানুষের সৃষ্টি ভাইরাস। তো সুতরাং এটা কতটা ন্যাচারাল ভাইরাসের যে হিস্ট্রি সেটা কতটা রিপিট করবে, আই হ্যাভ এ ভেরি বিগ ডাউট। এরপরে অবভিয়াসলি যে প্রশ্নটা সবার মনেই আসে যে কি প্রিকশন নেবো, আগে থেকে কি প্রিকশন নেবো বাচ্চাদের প্রোটেকশন দেওয়ার জন্য। দেখুন, এটা নিয়ে না নতুন করে বলার কিছু নেই। এতদিনে এই 1.5 বছর ধরে এটা বহুবার বলা হয়েছে এবং সবার মাথার মধ্যে ঢুকে যাওয়া উচিত। ক্লিনলিনেস, বাচ্চাদের যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, স্যানিটাইজ করুন বারবার হাত, মাস্ক পরুন, নিয়ম মেনে মাস্ক পরুন। আর সোপ ওয়াশ তো রয়েইছে। সবচাইতে ভালো হয় যদি কোনো একটা ভালো অ্যালোভেরা দেওয়া হ্যান্ড স্যানিটাইজার বাচ্চাদের জন্য ইউজ করেন। বাইরে বেরোলে মাস্কটা বাচ্চাদের পরান। 2 বছরের নিচের বাচ্চাদের জোর জবরদস্তি করার দরকার নেই, 2 বছরের উপরের বাচ্চাদের মাস্ক পরান। আমার যতদূর এক্সপিরিয়েন্স, আমি দেখেছি বাচ্চারা মাস্ক পরা নিয়ে খুব একটা ঝামেলা করে না, তারা মাস্ক ঠিকঠাকই পরে, বড়রাই ঝামেলা করে। আর সঙ্গে ইমিউনিটি বিল্ডিং এর দিকে জোর দিন। ইমিউনিটি বিল্ডিং কিন্তু এমন একটা প্রসেস যেটা আপনার 1-2 মাসে তৈরি হয় না। এটা একটা লং টার্ম, বলতে গেলে লাইফ লং প্রসেস, একটা প্র্যাকটিসের ব্যাপার। ইমিউনিটি নিয়ে আমি আগে ভিডিও করেছি, সেটা আপনারা দেখে নেবেন। তবুও বেসিক জিনিসগুলো বলে রাখি। হেলদি খাবার খান, প্রচুর জল খান। বাচ্চাদের কৌটো, শিশি বা প্যাকেটের খাবার দেবেন না, যতটা সম্ভব বাড়ির খাবার দেওয়ার চেষ্টা করুন, ফ্রেশলি প্রিপেয়ার্ড। ইমিউন সিস্টেম যদি আপনার স্ট্রং থাকে তাহলে শুধু কোভিড নয়, যে কোনো ধরনের ইনফেকশন থেকে আপনাকে কিন্তু প্রোটেকশন দেবে এবং আপনার বাচ্চাকেও সুস্থ রাখবে। আর একটা কথা, বাচ্চাকে নিয়ে প্রতিদিন সকালে যদি সম্ভব হয় অন্তত 1/2 ঘন্টা ছাদে নিয়ে যান। সকালের রোদটা বাচ্চার গায়ে লাগতে দিন। যদি সম্ভব হয় বাচ্চার গাটা খালি করে রোদের মধ্যে অন্তত 1/2 ঘন্টা দাঁড় করিয়ে রাখুন। ভিটামিন ডি ইমিউন সিস্টেমের একটা অপরিহার্য অঙ্গ। ভিটামিন ডি লাগে আপনার ইমিউন সিস্টেম স্ট্রং করতে। সুতরাং সকালের রোদ খুবই দরকারি। আজকের ভিডিও আর বেশি বড় করব না, এ পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমরা আলোচনা করব কোভিডে বাচ্চাদের কি কি কমপ্লিকেশনস হতে পারে সেই নিয়ে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।